সন্দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদনের তৃতীয় দিন আজ। সকাল থেকে প্রার্থীরা আপিল করতে উপস্থিত হন ইসিতে। সোমবার থেকে আপিল কার্যক্রম শুরু হয়। প্রথম 2 দিনে আপিল জমা পড়েছে 164টি। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 1842 জন। আপিল করতে আসা সংক্ষুব্ধদের অভিযোগ, ছোটখাটো ভুল নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হয়রানি করছেন। তবে ন্যায় বিচার পেলে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা তাদের। ক্রেডিট কার্ডের একটা পেমেন্ট বাকি ছিল, তো আমি তাৎক্ষণিকভাবে তখন বিভাগীয় কমিশনারকে বলেছিলাম যে আমাকে 1 ঘন্টা সময় দিলে আমি এটা পেমেন্টটা করে নিয়ে আসি। এটা অসাবধানতাবশত হয়েছে। আরেকটা ছিল হোল্ডিং ট্যাক্স। আর আপনি জানেন যে হোল্ডিং ট্যাক্স নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে সিটি কর্পোরেশন আন্দোলন করেছি। সেই জায়গা থেকে আমার নিজেরই হোল্ডিং ট্যাক্সটা আমরা ইস্তফা রেখেছিলাম। অবশ্যই আমি প্রার্থিতা ফেরত পাবো, যেহেতু 400-র উপরে মামলা থাকার পরেও প্রার্থিতা পেয়েছে। আপনারা জানেন আমার মাত্র 3টি মামলা, সে অনেক আগে এগুলা শেষ হয়ে গেছে, আমি পাবো। এ বিষয়ে জানতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, তৃতীয় দিনে এখন পর্যন্ত কতজন আপিল করেছেন, আর গত 2 দিন ধরে আপিলের জন্য আসা প্রার্থীরা যেসব অভিযোগ করছেন সে বিষয়ে কমিশন কি বলছে? সুমনা, আপনি জানেন আজকে আপিল গ্রহণের তৃতীয় দিন চলছে এবং এই তৃতীয় দিন এখন দুপুর 2টা পর্যন্ত এখন পর্যন্ত আসলে 60টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে এবং এ নিয়ে আসলে এই পর্যন্ত 3 দিনে 224টি আপিল আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এবং প্রার্থীরা, যেসব প্রার্থী আসছেন তারা আপিল দেওয়ার পাশাপাশি তারা গণমাধ্যমের কাছে তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন। তারা আসলে যেটা উদ্বেগ প্রকাশ করছেন ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে। এবং আপনি জানেন এখানে আসা বেশিরভাগ প্রার্থীরাই আসলে স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা তাদের 100% ভোটারের যে স্বাক্ষর, সে স্বাক্ষর উপস্থাপনের ক্ষেত্রে যে গরমিল, সেটা নিয়ে আসলে বেশিরভাগ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা। তবে এর বাইরেও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রার্থী আসছে। আজকে আমরা যেমন দেখতে পেয়েছি নেজামি ইসলামী পার্টি, নাগরিক ঐক্য, এরকম জামায়াত ইসলামী, এরকম বিভিন্ন দলের প্রার্থীরাও এসেছেন এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে একটা অভিযোগ করছে নির্বাচন কমিশনের প্রতি। সেটা হচ্ছে যে প্রথমত ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকা এবং নির্বাচন কমিশন, সরকার এবং প্রশাসন, এই 3টা ক্ষেত্রে তারা আসলে নিরপেক্ষতা নাই, সে বিষয়টা তারা বারবার বলছেন। তারা বলছেন যে ইসি পক্ষপাত করছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি। সেটা যদি থাকে তাহলে আসলে ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুষ্ঠু থাকবে না। এবং কোনো প্রার্থী আমাদেরকে যেটা বলছেন, তারা আসলে প্রশাসনের সহযোগিতার অভাবে, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার অভাবে স্বতন্ত্র প্রার্থীরা তারা নিজ এলাকায় প্রচারণা চালানো এবং কি নিজ এলাকায় তারা পরিদর্শনের জন্য যেতে পারছেন না। সেক্ষেত্রে তারা আসলে বিভিন্ন বাধা বিঘ্নের মুখে পড়ছেন। তো তারা বলছেন যেহেতু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছেন এবং সেক্ষেত্রে সেই বিষয়টা যাতে বাস্তবায়ন হয়, সেই জন্য যাতে গত 17 বছরের যে নির্বাচন খরা, সেই খরা গুছাতে যাতে নির্বাচন কমিশন এবার একটা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে, আসন্ন যে কয়টি দিন বাকি আছে ভোটের, সেই বিষয়টার প্রতি তারা গভীরভাবে দাবি জানিয়েছেন। এবং আপনি জানেন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এইসব আপিল আবেদনের উপরে শুনানি হবে এবং নিষ্পত্তি করা হবে। সে বিষয়টা আসলে নির্বাচন কমিশন যাতে যথাযথ মনোযোগ দেয়, সে বিষয়টা আসলে প্রার্থীরা দাবি জানিয়েছেন। সুমনা, এই ছিল আমার কাছে। নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, এ ধরনের পাতানো নির্বাচন দেশকে আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই শঙ্কা প্রকাশ করেন তিনি। জামায়াতের এই নেতা আরও জানান, তাদের দল ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। সরকার এবং আমাদের
ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে এই আশঙ্কা তৈরি হয়েছে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে এখন পর্যন্ত 14টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের AKM রাকিব 1503 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের রিয়াজুল পেয়েছেন 1446 ভোট। জিএস পদে 1529 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ। সহ সাধারণ সম্পাদক পদেও একই প্যানেলের মাসুদ রানা 1427 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল 9টায় শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত যোগসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 11 জানুয়ারি নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। জয় ও পলকের বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। এখন একই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির মামলায় ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য গ্রহণ চলে। এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জেরা অনুষ্ঠিত হয়। দীর্ঘ 19 বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে বগুড়া জেলা ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। খালেদা জিয়ার জন্য দোয়া এবং আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সর্বশেষ 2006 সালের 24 ডিসেম্বর গিয়েছিলেন বগুড়ায়। 19 বছর পর পৈতৃক নিবাসে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করতে এখন উৎসবের আমেজ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায় এটিকে ঐতিহাসিক সফর হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। আনন্দ এবং এই আনন্দের বহিঃপ্রকাশ ভাষায় এটা প্রকাশ করা যাবে না। যদিও দেশ নেত্রী চলে গেছে আমাদের ছেড়ে, এটা আমাদের শোকের, আমাদের বগুড়ার গর্ব ছিল, এটা আমরা শোকে স্তব্ধ। সেই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান বগুড়াতে আসছে, এরা আমরা আনন্দিত। সব জায়গা থেকে নেতাকর্মী ইনশাল্লাহ বগুড়াতে আসবে এবং উৎসবমুখর পরিবেশে সবাই তারেক রহমানকে বরণ করবে। জেলা বিএনপির কার্যালয়কে সাজানো হচ্ছে নতুন রূপে। বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের নির্ধারিত বসার কক্ষটি। সফরের দ্বিতীয় দিন 12 জানুয়ারি তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন। আমাদের সেন্ট্রাল স্কুল মাঠে আমাদের গণদোয়ার আয়োজন আছে। তিনি 11 তারিখ নাইট হল করবে, 12 তারিখে গণদোয়ায় অংশগ্রহণ করবে। গণদোয়া শেষে তিনি ফিরে যাবেন আবু সাইদের কবর জিয়ারতের জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর সামনে থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত সাধারণ মানুষ। নির্বাচনকে সামনে রেখে এই সফর বগুড়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন অনেকে। আমরা বগুড়ার মানুষ, তাকে পাওয়ার জন্য অনেক খুশি, আমরা অনেক গর্বিত। একটা ছেলে ওনার মার জন্য আমার হাজবেন্ড কান্দে, এখনো কান্দে। দীর্ঘদিন প্রবাসে ছিল, প্রবাসে থাকার কারণে মানুষের প্রতি একটা যে স্পৃহা কিংবা তার প্রতি একটা ভালোবাসা, এটা অ্যাকচুয়ালি হয়ে বেড়ে গেছে। মহা আনন্দের দিন আমাদের আসবে, আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নেব এবং রেডি হয়ে থাকবো। এবারের নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে অংশ নিচ্ছেন তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নিয়ম অনুযায়ী বাংলাদেশিরা সে দেশে প্রবেশের জন্য শুধু 3টি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ তালিকায় বলা হয় নতুন ভিসা বন্ড নিয়ম অনুযায়ী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এই নির্ধারিত 3টি বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে তা বন্ডের শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।